নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় ভারতের সঙ্গে দূরত্ব এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছেন তারেক রহমান। এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোকপাত করতে চাই এবং কোন পরিপ্রেক্ষিতে এই কথাগুলি বলা হচ্ছে এবং এর নিকট অতীতে এর কী ধরনের প্রতিক্রিয়া দুদেশের সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, এই বিষয়গুলো খানিকটা আলোকপাত করতে চাই। এমন একটা সময় এই বিষয়টি ঢাকার তরফে করা হচ্ছে, অর্থাৎ ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করা হচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব ঘনিষ্ঠ করা হচ্ছে, যখন ভারত সরকার তাদের নতুন হাই কমিশনার তাকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং দীনেশ ত্রিবেদী, তিনি একজন রাজনীতিক এবং একজন ব্যবসায়ীও বটে, তাকে বাংলাদেশে হাই কমিশনার করে পাঠানো হচ্ছে। এই প্রথম একজন রাজনীতিককে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং তার ব্যাপারে এই যে পেশাদার কূটনীতিকের পরিবর্তে রাজনীতিককে পাঠানোর ক্ষেত্রে ভারতের পররাষ্ট্র বা বিদেশ মন্ত্রকের যে ব্যাখ্যাটি, সেটি হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্ব গেলে পরে দুদেশের সম্পর্কের বিষয়টি আরও সহজে, আরও দ্রুত গতিতে সহজ হতে পারে, এই ভাবনা থেকে এটা করা হচ্ছে। এবং শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী অনেক দেশেই ভারত আগামী দিনে রাজনীতিবিদদের রাষ্ট্রদূত বা হাই কমিশনার পদে পাঠাতে পারে। তার সূচনা হতে যাচ্ছে আগামী মাসের মাঝামাঝি নাগাদ। দীনেশ ত্রিবেদী, যিনি হাই কমিশনার নিযুক্ত হয়েছেন, ভারতের হাই কমিশনার ঢাকার জন্য নিযুক্ত হয়েছেন, তিনি ঢাকায় গিয়ে দায়িত্ব নেবেন। কিন্তু তার এই 1 মাস 1.5 মাস আগে থেকে যে কয়েকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু ভারতের চোখে খুবই সন্দেহজনক এবং উদ্বেগজনকও বটে, যে বিষয়গুলো আমি এখন আলোচনা করতে চাই। একটু সহজভাবে বলি যে পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার যাত্রা শুরু করেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন অতীতে বাংলাদেশের সরকারগুলি এবং প্রথম সারির দলগুলি পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, এই যে বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে ভারতের রাজ্যগুলি, এই রাজ্যগুলিতে কেউ নতুন মুখ্যমন্ত্রী হলে তাকে শুভেচ্ছা জানানো, তার দলকে শুভেচ্ছা জানানো, এর একটা রীতি ছিল। কিন্তু শুভেন্দু অধিকারীকে আওয়ামী লীগ এবং বাংলাদেশের জাতীয় পার্টি তারা শুভেচ্ছা জানালেও দেখা গেছে বিএনপি এবং জামায়াতে ইসলামী কোনো শুভেচ্ছা জানায়নি। জামায়াতে ইসলামীর বিষয়টি আমি এখানে আলোচনায় অতটা গুরুত্ব দিতে চাই না, এই জন্যে যে জামায়াতে ইসলামী এবং বিজেপি রাজনীতিগতভাবে সম্পূর্ণ ভিন্ন মেরুর দুটি দল এবং এই দুটি দলের মধ্যে সৌজন্যের সম্পর্কও অতীতে দেখা যায়নি। কিন্তু বিএনপির তরফে পশ্চিমবঙ্গের নতুন সরকারকে যে শুভেচ্ছা জানানো হয়নি, এটার ব্যাখ্যা অনেক সময় দেওয়ার চেষ্টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ একটি অঙ্গরাজ্য, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে যে না, যা অঙ্গরাজ্যেও বিশেষ করে লাগোয়া রাজ্য, ভারতের লাগোয়া রাজ্যে এই ধরনের রাজনৈতিক পরিবর্তন হলে পরে নতুন যারা সরকারের দায়িত্বে আসে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়। কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমে নতুন করে দ্বিতীয়বার বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, তাকেও কিন্তু বাংলাদেশের শাসক দল শুভেচ্ছা জানায়নি। এটা তো গেল একটা দিক, যেগুলি আর কূটনীতিতে, রাজনীতিতে এই ধরনের সিদ্ধান্তের মধ্যেও কিন্তু অনেক কিছুর আভাস থাকে। অর্থাৎ এই যে তারা শুভেচ্ছা জানালো না, এই না জানানোর পেছনেও কিন্তু একটা কূটনীতি এবং রাজনীতি আছে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। বাংলাদেশের এই যে বিএনপি সরকারিভাবে তারা শুভেচ্ছা জানায়নি, কিন্তু তাদের নেতারা বা তাদের পক্ষে কথা বলা যারা সমাজ মাধ্যমে যারা বিএনপির পক্ষে কথা বলেন বা বিএনপির সঙ্গে নানানভাবে সম্পৃক্ত এমন অনেক ব্যক্তি কিন্তু এই অবকাশে আবার এটা বলার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন, অতএব তিস্তার জল চুক্তিটা খুব সহজে সম্পন্ন হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জল দিতে অস্বীকার করেছিলেন। এখন যেহেতু পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের সরকার চলে এসছে, ফলে কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, অতএব তিস্তা নিয়ে কোনো আপত্তি থাকবে না। তিস্তার জল যেটা বাংলাদেশের হিস্সা, সেটা বাংলাদেশ
পাবে, এই রকম কথাও আবার কেউ কেউ বলার চেষ্টা করেছেন। তার মধ্যে বিএনপির ব্যক্তিগতভাবে বিএনপির তরফে একজন নেতাও এই ধরনের মন্তব্য করেছেন, যদিও সেটা তার ব্যক্তিগত অভিমত, এটাও স্পষ্ট করা দরকার। দলগতভাবে বিএনপি কোনো শুভেচ্ছা জানায়নি, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক মহলে এবং সংবাদ মাধ্যমে বিএনপির যে প্রতিক্রিয়াগুলি আসছে, নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা যে কথাগুলি বলছেন, তাতে কিন্তু এই প্রত্যাশা আছে যে তিস্তার জল তারা সহজে পেয়ে যাবেন, তার কারণ দিল্লি এবং কলকাতায় একই দলের সরকার। অথচ এই সময়তেই এই পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান তিনি চীন সফর করে এলেন, এবং এই চীন সফরে তিনি যে গুরুত্বপূর্ণ কাজটি করেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে, যেটা হচ্ছে মূলত যে বর্ষার কালের যে জল, বর্ষার জল, সেই জল ধরে রাখার জন্যে তিস্তার অববাহিকায় বড় বাঁধ নির্মাণ করা হবে, জলাধার নির্মাণ করা হবে। এই যে প্রকল্প, এই প্রকল্পের মানে রূপায়ণ, বাস্তবায়ন এবং অর্থায়ন, অর্থাৎ টাকা পয়সা ঢালা এবং সেটাকে প্রযুক্তিগতভাবে ফাইনালি তৈরি করে দেওয়া, এই কাজটা চায়নাকে দেওয়া অর্থাৎ চীনকে দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ সরকার তার বিদেশমন্ত্রী মারফত একেবারে বেজিংয়ে গিয়ে জানিয়ে আসলো। অথচ এই প্রকল্পটি কিন্তু ভারতের পাওয়ার কথা, অর্থাৎ আগের শেখ হাসিনা সরকার তারা এই প্রকল্পটি ভারতকে দিয়েছিল, যে ভারত এই প্রকল্প বাস্তবায়ন করবে। তার কারণ মূল যে নদীটি তিস্তা নদী, সেই নদীটি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, এবং তার ফলে ভারতীয় ইঞ্জিনিয়াররা এই কাজটি করলে অনেক দক্ষতার সঙ্গে কাজটি করবেন। তাই আগের সরকার শেখ হাসিনার সরকার তারা এটা ভারতকে দিয়েছিল। বর্তমান সরকার তারা তিস্তা চুক্তি প্রত্যাশা করে যে তিস্তা চুক্তিতে তাদের দাবি মতন পর্যাপ্ত জল তিস্তাকে দেওয়া হবে, বাংলাদেশকে দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ভার কিন্তু তারা চীনকে দিল, অর্থাৎ ভারতকে বঞ্চিত করে চীনকে দেওয়া হলো। যখন তিস্তা চুক্তি নিয়ে আলোচনা চলমান, তখন এই সিদ্ধান্ত এই বার্তাই স্পষ্ট করে যে বাংলাদেশের চীন প্রীতি কী পরিমাণে বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র চীন নয়, এই সময়তে যদি আমরা দেখি তাহলে ইউনূস সরকার, মোহাম্মদ ইউনূস সরকারের ধারাবাহিকতা মেনে তারেক রহমানের বিএনপি সরকারও কিন্তু পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্গ্রীব। যেমন ধরা যাক, এই মুহূর্তে বাংলাদেশের বেশ কয়েকজন মাঝারি এবং শীর্ষ স্তরের আধিকারিক তারা লাহোরে অবস্থান করছেন। কেন তারা লাহোরে অবস্থান করছেন? তার কারণ লাহোরে তারা গিয়েছেন প্রশাসনিক প্রশিক্ষণ নিতে, অর্থাৎ সরকারি কাজকর্ম কিভাবে হয় না হয় এই সমস্ত বিষয়ে তারা সেখানে প্রশিক্ষণ নেবেন। দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে এই কাজটি, অর্থাৎ এই প্রশিক্ষণ দেওয়ার কাজটা ভারত করত। অর্থাৎ উত্তরাখণ্ডের মুসৌরিতে যে প্রশিক্ষণ সেন্টার আছে, লাল বাহাদুর শাস্ত্রী সরকারি প্রশিক্ষণ কেন্দ্র, সেই প্রশিক্ষণ কেন্দ্রে পৃথিবীর বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের আধিকারিকেরাও দফায় দফায় সারা বছর ধরে আসতেন এবং তাদেরকে প্রশাসনিক কাজকর্মের প্রশিক্ষণ দেওয়া হতো। কিন্তু এবছর বাংলাদেশ সরকার, তারেক রহমানের সরকার, তারা ভারতের মুসৌরিতে তাদের আধিকারিকদের পাঠাননি, তারা পাঠিয়েছেন পাকিস্তানে। এখন এই সিদ্ধান্তটাকে অনেকে মনে করছে যে ভারতের থেকে দূরত্ব তৈরি করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করা, যদিও এটা সকলেই এক বাক্যে মানছেন যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার যেটুকু যা সাদৃশ্য আছে বা মিল আছে, তার তুলনায় ভারতের প্রশাসনিক ব্যবস্থার মিল অনেক গুণ বেশি। ফলে তারা ভারতে প্রশিক্ষণ নিলে আধিকারিকেরা যে পরিমাণ উপকৃত হতে পারতেন, পাকিস্তানের প্রশিক্ষণ থেকে সেই পরিমাণ উপকৃত হওয়ার সুযোগ নেই। তার কারণ ওই দেশের প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ ভিন্ন। এ তো গেল প্রশাসনিক বিষয়।
এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকার পাকিস্তানি হাই কমিশন তারা এডুকেশন এক্সপো করছে, অর্থাৎ পাকিস্তানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যাওয়ার জন্যে বাংলাদেশি ছেলে মেয়েদের তারা উৎসাহিত করছে। এই জন্য পাঁচতারা হোটেলে শিক্ষা মেলার আয়োজন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষা মেলার আয়োজন হচ্ছে। এটাও কিন্তু ইউনূস সরকারের সময়কার সিদ্ধান্তের ধারাবাহিকতায় তারেক রহমানের সরকার মেনে চলছে। ইউনূস সরকারের সময় বাংলাদেশ পাকিস্তান এডুকেশন করিডোর, এই যে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, বা যেটাকে সংক্ষেপে বাংলাদেশ পাকিস্তান করিডোর বলা হয়, সেই এডু করিডোর হিসেবে এখানে পাকিস্তানে বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের পাঠানোর ব্যবস্থা হচ্ছে। এই পাকিস্তান, যে পাকিস্তানে এখনও সাক্ষরতার হার হচ্ছে 59%, সেই তুলনায় বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় 80%। শুধু তাই নয়, আন্তর্জাতিক নানা মানদণ্ডেও কিন্তু বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং কিন্তু পাকিস্তানের থেকে তারা অনেক উন্নত। আবার ভারতের শিক্ষা প্রতিষ্ঠানের থেকে অনেকটা তারা পিছিয়ে। শুধু ভারত নয়, এর সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশ আছে যেখানে বাংলাদেশিরা এতদিন উচ্চশিক্ষার জন্য যেতেন, ভারতেও আসতেন তারা, এবং তার জন্য ভারত সরকারের স্কলারশিপ চালু আছে। দুদেশের মধ্যে এই বোঝাপড়ার ভিত্তিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা ভারতে পড়াশুনো করেছেন উচ্চশিক্ষার জন্যে। যে কথা বলছিলাম, যে পাকিস্তানকে দেওয়ার পেছনে একটা বড় প্রশ্ন উঠেছে যে এটা কি সত্যি উচ্চশিক্ষার জন্য পাঠানো হচ্ছে, এটা কি সত্যি শিক্ষা বিনিময় কর্মসূচি, নাকি পাকিস্তানের যে ইসলামিক ভাবনা চিন্তায় জারিত যে প্রশাসন রাজনীতি, তার সঙ্গে বাংলাদেশ কোনোভাবে নিজেকে মেলাতে চাইছে। এই প্রশ্নটা উঠেছে এই জন্যে যে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার মধ্যেও কিন্তু প্রবলভাবে সেটা ধর্ম এবং ইসলাম কেন্দ্রিক একটা শিক্ষা ব্যবস্থা সেখানে আছে। সেখানে বাংলাদেশের সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার তাদের পড়ুয়াদের ভারতে পাঠাচ্ছে না বা ইউরোপের বিভিন্ন দেশে পাঠাচ্ছে না, তারা পাঠাচ্ছে এমন একটা দেশে যে দেশের শিক্ষার মান নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন আছে। পাকিস্তানের সার্টিফিকেট নিয়ে পৃথিবীর অনেক দেশে চাকরি পাওয়া যায় না, ব্যবসা করা যায় না, কারণ সেই সব দেশে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের শিক্ষাঙ্গনের সার্টিফিকেটের কোনো মূল্য নেই। এটা জানা সত্ত্বেও বাংলাদেশ সরকার তাহলে কেন পাকিস্তানে পাঠাচ্ছে? পাকিস্তানের দিক থেকেও সিদ্ধান্তটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। তার কারণ সে দেশের আর্থিক মন্দা এখন এমন জায়গায় গেছে যে সরকারের ঘাড়ে বিপুল আর্থিক ব্যয়ভার চেপে আছে, বহু সরকারি কর্মসূচি বন্ধ হয়ে আছে, এমনকি সে দেশের সরকারি আধিকারিকদের বিদেশ সফরেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা আছে। প্রচুর সরকারি সম্পদ বিক্রি করা হচ্ছে, দেশে শুধু নয় বিদেশে। পাকিস্তান সরকারের অধীনে থাকা হোটেল বা অতিথিশালা, ঐতিহ্যশালী ভবন, এগুলি সব বিক্রি করে দেওয়া হচ্ছে যাতে সরকারি কোষাগারে টাকা আসে। এবং পাকিস্তানের আর্থিক দুর্গতি এমন অবস্থা যে সেখানে লাখ লাখ মানুষকে ভিক্ষাবৃত্তি করে কোনো রকমের জীবনযাপন করতে হচ্ছে। এমন একটি দেশ, তারা কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করেছে। তার মানে বোঝা যাচ্ছে যে তারা শুধুমাত্র শিক্ষা বিনিময় নয়, তাদের বিশেষ উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের ওপর একটা প্রভাব বা নিয়ন্ত্রণ আরোপ করা, যাতে বাংলাদেশ ভারতের কবলমুক্ত করা যায়। অর্থাৎ ভাবনা, ব্যবসা, অন্য সব কিছু থেকে এই যে একটা সম্পর্ক, যে সম্পর্ককে বলার চেষ্টা হয় যে ভারতের আগ্রাসন, পাকিস্তান সেই আগ্রাসন মুক্তির জন্যে এই ধরনের কর্মসূচি, বাংলাদেশ কেন্দ্রিক কর্মসূচি নিচ্ছে। আমরা এটাও জানি যে ঢাকায় এবং বাংলাদেশের বিভিন্ন শহরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবলভাবে পাকিস্তানি হাই কমিশন তারা নানান ধরনের কালচারাল প্রোগ্রাম, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান তারা আয়োজন করছে। বাংলাদেশের সাংবাদিকদের দফায় দফায় পাকিস্তান সফরে, পাকিস্তানে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, তাদেরকে পাকিস্তানে বেড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। এই সবগুলোই কিন্তু করা হচ্ছে, আসল উদ্দেশ্য কিন্তু সম্পর্কের থেকেও বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা দূরত্ব তৈরি করা। দুর্ভাগ্য এবং আশ্চর্যের যে বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকার, তারা
কিন্তু সেই একই পথ অনুসরণ করছে, যে পথ অনুসরণ করছিল আগের অন্তর্বর্তীকালীন সরকার, যেটি অনির্বাচিত সরকার ছিল। কিন্তু তারেক রহমানের সরকার যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপি, তখন থেকে সরকার গঠন পর্যন্ত ভারত কিন্তু প্রতি পদক্ষেপে বাংলাদেশের নতুন সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ব্যক্তি যিনি তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। তারেক রহমান যখন বিএনপির চেয়ারম্যান হন, অফিসিয়ালি চেয়ারম্যান হন, তখনও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়াতে ভারতের বিদেশমন্ত্রী উপস্থিত ছিলেন। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে শোক পুস্তিকায় খালেদা জিয়ার প্রতি শোক জ্ঞাপন করতে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এমন অসংখ্য ঘটনা আছে। এমনকি তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার এবং ভারতের বিদেশ সচিব গিয়েছিলেন। ফলে ভারতের তরফে কিন্তু বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার আন্তরিক প্রয়াস এখন কিন্তু সংবাদ মাধ্যমে এবং নথিপত্রে লিপিবদ্ধ হয়ে আছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে তারেক রহমানের সরকার কিন্তু ঠিক সেইভাবে এগোচ্ছে না, বরং ভারতের সঙ্গে তারা ক্রমান্বয়ে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। যে দূরত্ব তৈরির আভাসটা পাওয়া যাচ্ছে পাকিস্তানের সঙ্গে অতি ঘনিষ্ঠতা তৈরি করার প্রয়াস থেকে, যেগুলি পদে পদে প্রশ্নবিদ্ধ। শুধু পাকিস্তান নয়, চীনের সঙ্গেও যেভাবে বাংলাদেশ সম্পর্ক তৈরি করছে, অর্থাৎ সম্পর্ক তৈরি করা নিয়ে সমস্যা নয়, সমস্যা হচ্ছে ভারতকে উপেক্ষা এবং বঞ্চনা করার যে বার্তা তারা দিচ্ছে, তার ফলে আগামী দিনে দুদেশের সম্পর্কটা ঠিক কোথায় যাবে এই নিয়ে কিন্তু একটা সংশয়, সন্দেহ ইতিমধ্যেই জাগতে শুরু করেছে। কিছুদিন আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কিন্তু দুদেশের সম্পর্ক নিয়ে দুমহলই প্রবলভাবে আশাবাদী ছিল এবং দু তরফেই বলা হচ্ছিল যে এই সম্পর্ককে আবার আগের জায়গায় ফেরানো হবে। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের তরফে কিন্তু সেই ধরনের কোনো আভাস পাওয়া যাচ্ছে না। মুখে যে কথাগুলি তারা বলেছিলেন, কার্যক্ষেত্রে তার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। শেষ করি শুভেন্দু অধিকারীকে দিয়ে শুরু করেছিলাম, শুভেন্দু অধিকারীকে দিয়ে শেষ করি। তার সরকারের যে প্রথম মন্ত্রিসভার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটি ছিল যে ভারত বাংলাদেশের সীমান্তের যে অংশটা পশ্চিমবঙ্গের মধ্যে আছে, তার মধ্যে প্রায় 500 কিলোমিটার এলাকা যেখানে কাঁটাতারের বেড়া নেই, এই কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে জরুরি ভিত্তিতে 600 একর জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার, এবং তারা মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। দেখা গেল যে এই সিদ্ধান্ত নিয়েও বাংলাদেশের সরকারি স্তর থেকে অত্যন্ত বিরূপ এবং নেতিবাচক প্রতিক্রিয়া এলো। এমনভাবে প্রতিক্রিয়াটি এলো যেন কাঁটাতারের বেড়া বাংলাদেশের জমি দখল করে দেওয়া হবে। মোটেই তা হবে না, ভারতের ভূখণ্ডের ওপরেই কাঁটাতারের বেড়া দেওয়া হবে। তা সত্ত্বেও বাংলাদেশের একজন নেতৃস্থানীয় ব্যক্তি তারেক রহমানের বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি অদ্ভুতভাবে বললেন যে কাঁটাতারে বাংলাদেশ ডরায় না, কাঁটাতারে বাংলাদেশিরা ডরায় না। এমনভাবে তিনি কথাটা বলার চেষ্টা করলেন যেন কাঁটাতার দেওয়া মানে এবং সেখানে ভারতীয় সৈন্য সমাবেশ হবে এবং তার পাল্টা সৈন্য সমাবেশ করে জবাব দেবে বাংলাদেশ। এই কথার কোনো প্রয়োজন ছিল না। এই যে যুদ্ধ উন্মাদনা তৈরি করা হচ্ছে, এটাও কিন্তু আসলে ভারতের সঙ্গে একটা দূরত্ব তৈরির আন্তরিক প্রয়াস বলেই মনে হচ্ছে। এবং তার পাশাপাশি যখন দেখা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে কিভাবে বাংলাদেশ একটা বন্ধুত্বকে অনন্য উচ্চতায় নেওয়ার চেষ্টা করছে, ঘনিষ্ঠ তো হওয়ার চেষ্টা করছে, যেটাকে সাধারণ বাংলায়, লোকালয়ের বাংলায় বলা হয় প্রীতি। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।